আমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকেন যে মানুষ তার পেশাগত কারণে মুখ খুলতে পারেন না। বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে একটা বড় গণ্ডগোলে আমি জড়িয়ে পড়েছিলাম। কৃষ্ণনগরে ফায়ারিং করতে হয়েছিল আমাকে। কেউ মারা গিয়েছিল? মারা গিয়েছিল। কজন? একজন, পরে আর একজন। চাকরি জীবনে তিনি এমন অনেক কিছু ঘটনার সাক্ষী থাকেন যা বলা হয়ে ওঠে না। সেন্ট্রাল লকআপ, আচ্ছা বদমাশের নাকি কেঁপে যায় সেন্ট্রাল লকআপে ঢুকলে। এই সেন্ট্রাল লকআপ সম্পর্কে সেই একটা রোমাঞ্চকর ধারণা, এটা চলতি, কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনের স্টাইল, ওই মারধর, থার্ড ডিগ্রি এখন আর চলে না। কোনো জায়গায় সেই মুখ খুলতে না পারার ব্যথা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছে থাকে। সেই বিখ্যাত এবং কুখ্যাত পার্ক স্ট্রিট রেপ কেস। চাপ এসেছিল কোনো? দেখুন, চাপ তো সব সময় থাকে। এই যে শাসক দলের লোককে আপনারা ধরলেন বা ধরতে পারলেন, বিরোধিতা ছিল? ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এত নরম করে বলছেন কেন? বলুন না পরিষ্কার করে। দেখুন, সব কিছুই তো ঘটে, উত্থান পতন হয়, বিরোধিতা থাকে, চাপ থাকে। তো আমরা চেষ্টা করছি এমন কিছু মানুষের মুখোমুখি হওয়ার, যাদের কাছ থেকে এমন কিছু তথ্য, এমন কিছু ঘটনা জানার। চাকরি করতে গিয়ে পুলিশের মধ্যে অ্যাভারেজ যদি বলেন, সৎ অসতের সংখ্যাটা কীরকম হতে পারে? মানে তঞ্চকতা করার মানুষ এমনি পয়সা কড়ি না নিয়ে অনেকভাবে অসৎ হওয়া যায়। ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কোনো একজন মহিলার রিলেশনশিপ তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন করতে গিয়ে আনপ্রফেশনাল। আমাদের সঙ্গে রয়েছেন আজ এক সময়ের কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ। নমস্কার, আপনাকে স্বাগত। আমরা প্রথম যেটা জানতে চাইব, কলকাতা পুলিশ গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন, একজন পুলিশ কি করে গোয়েন্দা হয়, এটা যদি আমাদের প্রথমে একটু ছোট করে বলেন। কঠিন প্রশ্ন। গোয়েন্দা তৈরি করার তো কারখানা আছে। সাধারণভাবে যারা সাব ইন্সপেক্টর পদে থাকেন, আমাদের ডিটেকটিভ ট্রেনিং স্কুল আছে, ডিটেকটিভ পুলিশ ট্রেনিং কলেজে সেখানে শেখানো হয়, কিছু ট্রেডস তৈরি করা হয়। এছাড়া আলাদাভাবে আইন কানুন তারা জানে, এভিডেন্সকে চিনতে হয়, এইগুলোই গোয়েন্দার। না, তার মানে যারা পুলিশ হয়ে এলেন তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় যে কার ইন্টেলিজেন্স কতটা ন্যাক। পুলিশ ট্রেনিং স্কুলেই, সেখানে গিয়েই কিছু ট্রেডস কিছু লোকের মধ্যে লক্ষ্য করা হয়, এবং তাদের প্যাশন আছে কি না এইগুলোর দিকে, এটা একটা প্রাইমারি জাজ করা হয়, করে অপশান দেওয়া হয় অনেককে, এবং তারা কাজ করতে ইচ্ছুক হলে তাদেরকে পিক আপ করার, তাদের উপর নজর রাখা হয়। তারপর বেসিক থানা এগুলো কাজ তো শিখতে হয় প্রত্যেককেই, সেগুলো করার পরে তুলে নিয়ে আসা হয় আস্তে আস্তে। এই ডিপার্টমেন্টগুলোর কাজ কী কী? মানে এআরএস আছে, যারা নাকি গুন্ডা দমন শাখা, এই গুন্ডা দমন শাখার কাজটা কি বলুন তো কলকাতায়? গুন্ডা দমন শাখার কাজ তো অনেক রকমের। মূলত তারা বিভিন্ন জায়গায় নজরদারি করে, নতুন নতুন গ্যাং ফরমেশনের উপরে তারা নজর করে, সমস্ত বার পাব যেগুলো আছে তার আশপাশে। এছাড়া ওদের ঠিক স্পেসিফাইড জব এভাবে নয়, কিন্তু রাউডিজম অ্যাজ সাচ সেটাই তাদের দিকে নজর রাখতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল লকআপ, আচ্ছা গুন্ডা, আচ্ছা বদমাশের নাকি কেঁপে যায় সেন্ট্রাল লকআপে ঢুকলে। দেখুন, সব কিছুর একটা গুণগত পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল লকআপ মানে হচ্ছে মারধর, থার্ড ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। তার মানে হতো এটা, আমিও পড়েছি, আপনিও পড়েছেন বিভিন্ন বইতে, তাই নিয়ে অনেক গল্প উপন্যাস হয়েছে, নকশাল আমলের অনেক কথা আছে, সেগুলো আর বলতে যাই না, সবাই জানেন সেগুলো। কিন্তু ইদানিংকালে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ অনেক হয়ে গেছে, মারধরের ঘটনা প্রায় নেই বললেই চলে। তাহলে কিন্তু লকআপ সম্পর্কে, সেই সেন্ট্রাল লকআপ সম্পর্কে সেই একটা রোমাঞ্চকর ধারণা, এটা চলতি, কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনের স্টাইল, ওই মারধর, থার্ড ডিগ্রি এখন আর চলে না। এখন আর চলে না, কিন্তু আপনার সময়? আমার সময় তো ট্রানজিশন পিরিয়ড। আচ্ছা,
মানে তখন মারধর আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কিন্তু চলছে কিছুটা। আস্তে আস্তে না, ব্যাপকভাবে বন্ধ হয়ে গেছে। মারধর অনেক দিন আগেই বন্ধ হয়েছে, কেননা মারধরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক দেখেছি। প্রথম দিকে যখন আমি থানায় এসডিপিও হিসেবে কাজ করেছি নিচের দিকে, তখন এই মারধরের যে লিমিটেশন সেটা খুব ভালোভাবে টের পেয়েছিলাম। যে না, তাহলে হার্ড নাট ক্র্যাক করে কি করে? আগেকার দিনে বলা হতো যে হার্ড নাট যারা, হ্যাঁ, তারা মারে ক্র্যাক করে না। আচ্ছা, ওটা এখনও চালু আছে কথাটা, কিন্তু যারা সত্যিকারের হার্ড নাট তারা কখনো মারধরে ভাঙে না। তাদেরকে ভাঙতে গেলে যে ইন্টারোগেট করছেন যে পুলিশ অফিসার, তাকে খুব ভালো করে জানতে হবে, তার সাইকোলজি বুঝতে হবে, ক্রাইমটা সম্পর্কে জানতে হবে, তবেই সে প্রশ্ন করে তাকে ব্রেক করতে পারে। ব্রেক করার স্টাইল সেটাই। মারধরের খুব লিমিটেড অ্যাপ্লিকেশন আছে, অথচ সেটাকেই খুব বড় করে দেখা হয়। আজকাল থ্রিলারে ধরে একদম ভীষণ মারা হলো, সব বলে দিল। আমি এরকমও দেখেছি যে মারের চোটে মিসলিড করে দেয়। হ্যাঁ, এবার বলে দিচ্ছি, সে তো আরো বড় ক্রিমিনাল। হ্যাঁ, সে মিসলিড করে দিল, পুলিশ ট্র্যাপড হয়ে গেল, এরকম আছে ঘটনা। ভিভিআইপি অথচ সে একটা ক্রাইম করেছে। একটা সময় শুনেছি আমরা বিভিন্ন জায়গায় যে তাকে শারীরিক না অত্যাচার করে মানসিক অত্যাচার করা হয়। হয়তো তাকে ঠিকমতো জামা কাপড় পরতে দেওয়া হলো না, ঠিকমতো খেতে দেওয়া হলো না, বা একজন সামান্য কেউ কনস্টেবল গিয়ে তাকে চড় মেরে দিল একটা। এই ধরনের ঘটনাগুলো হয়। দেখুন, এটা তো অনেকটা থিওরিটিক্যাল হয়ে গেল। একটা মানুষ যে কখনো থানায় যায়নি, থানায় যাওয়ার কথা ভাবেনি, তাকে যদি থানার বাইরে বেঞ্চে বসে রাখা হয়, এটাই তাকে অনেক কষ্ট দেওয়া হলো। এবার সে থানায় গিয়ে বেঞ্চে বসে আছে, এই ব্যাপারটাই, সেটা কতখানি ঠিক কতখানি বেঠিক সে প্রশ্নে আমি যাচ্ছি না, এটাই তারপরে মানসিক চাপ সাংঘাতিক। আচ্ছা, তার মানে এই যে ইন্টারোগেশনের নামে ডেকে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, আপনিও করেছেন নিশ্চয়ই আপনার সময়, তো এটা একটা মানসিক চাপ তৈরি করে। নিশ্চয়ই, ইন্টারোগেশন তো অ্যাকচুয়ালি মানসিক যুদ্ধ। আমি যদি বোকার মতন তাকে পেটে আরম্ভ করি, ইট হ্যাজ ভেরি লিমিটেড অ্যাপ্লিকেশন। আসল হচ্ছে মানসিক চাপ, তাকে মানে অন্যভাবে ক্র্যাক করা। আচ্ছা, এবার শুরু করি আরেকটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে আপনি তো 2012-এ সম্ভবত জয়েন্টশিপ ক্রাইমের দায়িত্ব নিলেন। তো একটা সেই সময় আমাদের রাজ্যে খুব একটা বড় পট পরিবর্তনের সময় ছিল। মানে তার আগে 2011-এ সরকার বদলেছে, তারপর 2012-এ আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিলেন এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, আপনার আগের যে গোয়েন্দা প্রধান তিনি চলে গেলেন, তার পরিবর্তে আপনি দায়িত্ব নেন সেই বিখ্যাত এবং কুখ্যাত পার্ক স্ট্রিট রেপ কেস। চাপ এসেছিল কোনো, বা চাপে পড়েছিলেন? চার্জশিট তো আপনার সময়ই দেওয়া। দেখুন, চাপ তো সব সময় থাকে, পুলিশের চাপ নেই একটা এলেভেলের কাজ, ব্যাপার এত ইজি তো নয়। চাপ ছিল। আর ততদিনে আমি যখন চার্জ নিই, তখন পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে এত বেশি হইচই হয়েছে, এত বেশি মিডিয়া ইনভলভমেন্ট, সমস্ত কিছু ফোকাস ওইটার উপরে, তো তার একটা স্বাভাবিক চাপ তো থাকবেই, নিশ্চয়ই ছিল। এটা নিয়ে করার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো রকম কোনো কিছু ভিন্ন মত ছিল না তাই বলবো না, ছিল, কিন্তু সেটাকে ওভার রুল করতে হয়েছে, ওভারকাম করতে হয়েছে। এভিডেন্সের গুণগত মান নিয়ে আলোচনা করা হয়েছে, ঘটনা নিয়ে অনেক চুরিচেরা বিশ্লেষণ করা হয়েছে, এভিডেন্সকে মেমো অফ এভিডেন্স তৈরি করতে হয়েছে, করে ন্যাচারালি বিরুদ্ধ মত যেগুলো ছিল তাদেরকে বোঝাতে হয়েছে, তারপর একটা কনসেনসাস তৈরি হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা ঘটনা বলি, এর সঙ্গে যদি রিলেটেড হয়, যেহেতু এর মধ্যে একটা রাজনীতি ছিল, সমস্ত কিছু ছিল, এত বছর পরে এক্ষেত্রে বলার কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে একজন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মার্ডার হলেন। এই যে তাপস চৌধুরী মারা গেলেন গুলিতে, একই সঙ্গে তারপরেই ওখানে একজন কাউন্সিলরকে অ্যারেস্ট করা হলো। একই সঙ্গে সেই সময় সমসাময়িক আরেকটা ঘটনা ঘটেছিল, শম্ভুনাথ কাউ, তিনিও সেই সময় একটা পদে ছিলেন। এই যে শাসক দলের লোককে আপনারা ধরলেন বা ধরতে পারলেন, বিরোধিতা ছিল, চাপ ছিল? ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এত নরম করে বলছেন কেন? বলুন না পরিষ্কার করে। দেখুন, সব কিছুই তো ঘটে, উত্থান পতন হয়, বিরোধিতা থাকে, চাপ থাকে, কিন্তু আলটিমেটলি সত্যের দিকে তো এগিয়ে যেতে হবে। সুতরাং ট্রুথ উইল ফাইনালি প্রিভেইল। ধর্ম এবং নীতির আদর্শের কথা বলছেন, চাপ ছিল কিনা একটু বলুন না।
চাপ তো থাকে, আমি বললাম যে একটু আগে, চাপ কোন ঘটনায় চাপ ছিল না, সব ঘটনায় চাপ থাকে। সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে হয়। অনেকে ভুল বুঝে চাপ দেয়, তাকে সত্যিকারের ঘটনাটা প্রকাশ করতে হয়। মানে আপনাদের মতো পদে গিয়ে তাহলে একজন পুলিশ অফিসারকে গোয়েন্দাগিরি বা তার পুলিশিং করা, তার সঙ্গে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্স, ব্যুরোক্রেসি, এগুলোও জানতে হয়। অফকোর্স এটা করতেই হবে। গোয়েন্দার বেসিক কাজ সে তো যারা ফিল্ডে আছেন তারা করছেন, তার উপরে তাকে গাইড করার দায়িত্ব যেমন থাকে আমাদের র্যাঙ্কের মানুষদের, আবার তাকে উপরটাও দেখতে হবে। সব কিছু অনেক দিক চিন্তা করেই করতে হয়, কিন্তু ফাইনালি ইনভেস্টিগেশনটাই ম্যাটার করে। তার সত্য উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী অপরাধী সাজার ব্যবস্থা করা, এটা যদি এখানে যদি ফাঁকি থেকে যায় তাহলে মূল কাজটাই ফাঁকিবাজি। হ্যাঁ, তাহলে শর্ট স্ট্রিটের ঘটনা বলি। শর্ট স্ট্রিটে একটা গুলি চলেছিল কলকাতা পুলিশের সিপির বাড়ির একদম কাছে। আপনি তখন গোয়েন্দা প্রধান, কলকাতা পুলিশের কমিশনারের বাড়ির কাছে সেখানে গুলি চলল ভোরবেলায়, দুজন বোধহয় মারা গিয়েছিল। না, বড় কেস, একটা জমি দখলের ঘটনা ছিল, মনে আছে আপনার পুরো ঘটনা? কতটা চাপ তৈরি হয়েছিল? হ্যাঁ, ঘটনাটা ইটসেলফ খুব মারাত্মক। জায়গা দখল করার নিয়েই হচ্ছে এই সমস্যাটা। এটা অনেকদিন ধরে চলছিল, কিন্তু আমাদের যদি ডিটেকটিভ ডিপার্টমেন্টের কথা বলেন, আমাদের ইনভলভমেন্টটা ওই সময় হয়। তার আগে লোকাল পুলিশই ব্যাপারটা দেখছিল। তো সেটা তো আমরা যখন ওই অত বড় ঘটনা ঘটে গেল, তারপরে যে অ্যাকশানগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কারেক্ট লাইনে ছিল, অ্যারেস্ট হয়েছে। না, তার আগে একটা মাঝখানে একটা ঘটনা আছে তো, সেটা হচ্ছে এই যে গন্ডগোল চলছে, এই মমতা যে মানে ওই স্কুলটার মালিক ছিলেন, তিনি নাকি বারবার সেক্স পেশনি থানায় জানিয়েছিলেন, বারবার কমপ্লেন করেছে। আপনার নিজের ডিপার্টমেন্টে, আপনাদের মানে পুলিশ ডিপার্টমেন্ট, আমি আপনার কথা সরাসরি বলছি না, তারা তো এটা জানতো পুরো ঘটনাটা। হ্যাঁ, একটা ভিতরে দুর্বলতা তো ছিল, সেটা সামনেও চলে আসে ব্যাপারটা, তার অ্যাকশনও হয়, কিন্তু সেটা না মানে এই দুর্বলতাটা হওয়ার জন্য জিনিসটা অনেকটা ম্যাচিওর করে গেল, যার ফলে এত বড় ঘটনা ঘটলো। সেটা হয়তো আগে আটকানো যেত, কিন্তু সেটা হয়নি। কিন্তু ঘটনা ঘটার পরে যখন আমরা এটা টেক আপ করি এই কেস, সেটা কিন্তু ফাইনালি যারা কালপ্রিট তাদেরকে অ্যারেস্ট করা, যে সমস্ত টাকা পয়সার লেনদেন সেই টাকা উদ্ধার করা, এগুলো করা হয়েছিল এবং ফাইনালি চার্জশিটও হয়। পুলিশে এত বছর চাকরি করছেন, বিভিন্ন জায়গায় আপনি জেলাতেও পোস্টেড ছিলেন, তো চাকরি করতে গিয়ে পুলিশের মধ্যে অ্যাভারেজ যদি বলেন, সৎ অসতের সংখ্যাটা কীরকম হতে পারে? সৎ অসৎ বলতে মানে কি, শুধু মানে টাকা পয়সার ব্যাপারটাই সততা? আপনি কোন দিক থেকে দেখেন? সততা মানে আমি বলছি ইন্টিগ্রিটি শুধু টাকা পয়সা নিয়ে থাকলেও সেটাই বড় কথা নয়। সাধারণভাবে সেটাই ভাবা হয়, কিন্তু মানে তঞ্চকতা করার মানুষ এমনি পয়সা কড়ি না নিয়ে অনেকভাবে অসৎ হওয়া যায়। কিন্তু আমি মনে করি যে অধিকাংশ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষতি করব এরকম মনোভাব নিয়ে যে লোকটা কাজ করে, সেই হচ্ছে প্রকৃত অর্থে অসৎ। সেরকম অসতের সংখ্যা কীরকম? সেরকম অসতের সংখ্যা কম। মানে আপনি লাকিলি আপনি কম পেয়েছেন? আমি যা দেখেছি, আমি তো লোকে ভুরি ভুরি অভিযোগ করে। হ্যাঁ, অভিযোগ তো করবেই। একটা অসততার ঘটনা একটা মানুষকে, যেহেতু মানুষ যে পুলিশ সাধারণ মানুষের রক্ষক, সেখানে একটা অসাধু লোকের সন্ধান পেলে বা অসাধু ঘটনার সন্ধান পেলে সেটা এত বড় ইম্প্যাক্ট হয় সমাজের উপরে, যে সেটা নিয়ে আলোচনা হয়। কোথাও কোথাও মানে বিভিন্ন কাজ করতে গিয়ে দেখেছি, ধরুন একটা থানা এলাকায় কোনো সিনিয়র অফিসার গিয়েছেন, সেই সিনিয়র অফিসারের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে পুলিশকে, সেখানে তারা অনেক রকম ব্যবস্থা করতে হচ্ছে। তো এই সিনিয়র অফিসাররাই যে যান বা তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এটা আপনাকেও নিশ্চয়ই করতে হয়েছে। তো এখান থেকে কি এই যে করতে হয়নি, আমি খেয়েছি। ও, আপনিও খেয়েছেন? হ্যাঁ, না, প্রথমে যখন আপনি যেমন ইন্সপেকশন করতে গেলে ইটস কাস্টমারি, যে যেমন একটা সময় ধরুন দূরে আমি সাগর থানা ইন্সপেকশন করতে গেলাম, কি নামখানা থানা, আমি যখন এসডিপিও ডায়মন্ড হারবার ছিলাম, পাথর প্রতিমা থানা ইন্সপেকশন করতে গেছি। তো সেই ইন্সপেকশন তো সকাল থেকে শুরু হবে, রাত্রি অবধি চলবে। ঠিক।
তো মাঝখানে খেতে হবে তো, এই সেই খাওয়াটা যদি ওসি ব্যবস্থা করে তাহলে ওসি কোথা থেকে, সে কি বেতনের টাকা থেকে করলো? এই সমস্তগুলো দিস আর টু মানে সিম্পলিস্টিক, টু স্মল। আপনি যদি মনে করেন যে হ্যাঁ সে আপনি কাজে গিয়ে খেলেন আলাদা কথা, আমি বলছি ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে, তার লঞ্চের ব্যবস্থা করতে হচ্ছে, সেই লঞ্চ ঘোরানো, তার ফ্যামিলি নিয়ে 2-4টে ফ্যামিলি নিয়ে গেছে, বেড়ানোর ব্যবস্থা, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করতে হচ্ছে, ওসি পয়সাটা পাবে কোত্থেকে? সেটা কি তাকে এই সিস্টেমটাই তাকে বাধ্য করছে? এরকম হয়? দেখুন, আপনি যে ব্যাপারটা বলছেন না, এটা পুরনো সময় তো ছিল এই ব্যাপারটা, এরও কিন্তু একটা আস্তে আস্তে মানে পরিবর্তন এসে যাচ্ছে। এখন আর এইগুলো সেভাবে হয় না। এখন অনেক শর্টকাট সময়ে কাজ শেষ করতে হয়, এত বেশি কাজ বেড়ে গেছে পুলিশের যে একটা মানে প্যারাডাইম শিফট হয়ে গেছে। এই ইন্সপেকশন, এত সময় ধরে ইন্সপেকশন করা সম্ভব নয় এখন। এই সমস্তগুলো এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পুলিশের ফ্যামিলি অনেক বন্ধ হয়ে গেছে। এখানে এত সময় অফিসার আইপিএসদের ফ্যামিলি আর নিয়ে আর বেড়াতে যায় না। এখনকার অবস্থায় বলতে পারবো না, কিন্তু এগুলো খুব বড় করে দেখা কখনো হতোও না। এর সঙ্গে মানে আপনি যে সেন্সের দুর্নীতি কথা বলছেন তার সঙ্গে খুব ফেইন্ট রিলেশনশিপ। আচ্ছা, বরং দুর্নীতির চেহারা অন্যরকম হয়ে গেছে এখন, অনেক বড় হয়ে গেছে, অনেক মানে আপনি যতটা জানবেন ততটা বলবেন না, এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, যেটা শর্ট স্ট্রিট নিয়ে বলছিলাম, যে আপনি বললেন যে শেক্সপিয়ার সনি থানা সেই সময় কিছু দুর্বলতা ধরা পড়েছিল। কোনো একজন আইপিএস অফিসার, তার বিরুদ্ধে তার স্ত্রী আপনার কাছে কয়েকটা কমপ্লেন করেছিল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের। এরকম তো ঘটনা অনেক ঘটে, আমি ঠিক মনে করতে পারছি না। মনে করছেন না? না মনে করতে পারছেন না? আমি নামটা বলছি না, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের পরে একজন লয়ারের সঙ্গে তার সম্পর্ক হয়, এরকম একটা। আচ্ছা, মনে পড়েছে। তাতে কি অসুবিধা? কি না, অসুবিধা কিছু নেই। সেটাকে কীভাবে ট্রিট করেছিলেন? সাধারণ অভিযোগ হিসেবে নাকি ডিপার্টমেন্টের একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে? ডিপার্টমেন্টের প্রসিডিং তো হয়েছিল। হ্যাঁ, প্রসিডিংস হয়েছিল, কিন্তু আপনার ইনভেস্টিগেশনটা কি, মানে আমি বলতে চাইছি আপনার ফিলিংসটা কী ছিল? দেখুন, মানে যদি সত্যি কথা বলতে হয়, মানে কাজ করছি একটা লোকের সঙ্গে, যেটা হওয়া উচিত স্ট্রিক্টলি আইন মেনে চলা উচিত, আদর্শ। হ্যাঁ নিশ্চয়ই তাই তো হওয়া উচিত, সেটাই তো গাইডিং প্রিন্সিপালস হওয়া উচিত। এইবার আমার সেক্ষেত্রে আমার নিজস্ব অভিমত কি থাকবে না থাকবে, এটা তার যে ইনফ্লুয়েন্স সেটা তো ধরা উচিত না, সেটা ধরবে। এই ইনফ্লুয়েন্সের কথা যখন বললেন তখন এই বলি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে ইনভেস্টিগেটর মানে পুলিশ অফিসার, গোয়েন্দা, তিনি ইনভলভ হচ্ছেন কোনো ঘটনার সঙ্গে, এরকমও তো পেয়েছেন জীবনে? ইনভলভ মানে তিনি পার্সোনালি নিয়ে নিচ্ছেন ব্যাপারটা, কোনো একটা ক্রাইম হয়েছে, কোনো একটা পক্ষ নিয়ে নিচ্ছেন ইনভেস্টিগেশন করতে গিয়ে। আমি সিনেমায় দেখেছি ওগুলো, বাস্তবে দেখাননি? তাহলে কলকাতা পুলিশের এরকম ঘটনা ঘটেছে, আমাদের সেই ধরনের ইনফরমেশন আমরা পেয়েছি, ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কোনো একজন মহিলার রিলেশনশিপ তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন করতে গিয়ে আনপ্রফেশনাল, দিস ইজ অ্যান আনপ্রফেশনাল অ্যাপ্রোচ, তাতে ইনভেস্টিগেশনে হ্যাম্পার্ড হয়। সেটাই আমি বলতে চাইছি, তার মানে এই ইনভলভমেন্টটা তৈরি হয় কিছু কিছু পুলিশ বা গোয়েন্দার মধ্যে। আমার চোখে সেরকম পড়েনি, তবে হ্যাঁ মানে আমার চোখে পড়েনি মানে হ্যাঁ এরকম ঘটনা একটা সময় একটা সমীক্ষা করা হয়েছিল যে পুলিশের এই যে কন্টিনিউয়াস ডিউটি 24/7 প্রফেশনাল লাইফ, পরিবারের দিকে তাদের নজর দেওয়ার সময় হয়ে ওঠে না, তখন একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের প্রবণতা তৈরি হয়। এটা দেখেছেন? এটা দেখুন, এটা এই মনস্তত্ত্ব বিশ্লেষণ করা খুব কঠিন কাজ। আমি এটা যেরকমভাবে প্রজেক্ট করা হয়, এত র্যাম্প্যান্ট ব্যাপারটা নয়, এত র্যাম্প্যান্ট নয়। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে যেহেতু ফ্যামিলির সঙ্গে থাকছি না, ইটস নট অলওয়েজ দ্যাট সিম্পল, এরকম নয় ব্যাপারটা। পরিবারকে সময় কম দেওয়া হয়, এর জন্য একটা ফ্রাস্ট্রেশন আসে, এটা সত্যি ঘটনা। আমি যেমন আমার চাকরি জীবনে কখনোই পরিবারের লোকের সঙ্গে পুজো দেখতে পারিনি, কখনোই পারিনি। শুধু একবার পেরেছিলাম যখন আমি ভিজিলেন্স কমিশনে ছিলাম, সেখানে আমি সারা জীবনে চাকরি জীবনে
এটা হয় না, এটা একটা ফ্রাস্ট্রেশন। পরিবারের সবাই দেখে যে অন্যান্য ছেলেমেয়েরা তাদের বাবা মার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তো এইটা একটা ভীষণ frustration। চাকরি পাওয়ার পরেই কি বিয়ে করেছিলেন তো? তা কিছুদিন পরেই তো, মানে কয়েক বছর। শ্বশুরবাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি পরে না, আগে সেই দিক দিয়ে তারা কোনো সমস্যা আমার ছিল না। মানে রাজি হয়ে গেল এরকম পুলিশের লোক শুনেও? রাজি 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 হওয়ার মতন একটা ঘটনা ঘটে গেছিলো। মানে বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে একটা বড় গণ্ডগোলে আমি জড়িয়ে পড়েছিলাম। কৃষ্ণনগরে ফায়ারিং করতে হয়েছিল আমাকে। আচ্ছা। এই ইয়ের মধ্যে ইমার্শন প্রসেশন, খুব ভায়োলেন্ট হতো ওগুলো। ভায়োলেন্ট না, ইমার্শন প্রসেশন, তারা মারামারি করতো, বোমা টোমা ছুটতো, সেখানে আমার গুলি চালাতে হয়েছিল। আমার তখন 6 মাস চাকরি জীবন। তো সেইটা আনন্দবাজার কাগজে এত বড় করে বেরিয়েছিল ফার্স্ট পেজে, যে সেইটা দেখে আমার শ্বশুরমশাই, হবু শ্বশুর, তিনি আমার হবু স্ত্রীকে বলেছিলেন, দেখেছিস তো এরকম পুলিশের সঙ্গে বিয়ে করবি, এরকম হবে। বিয়েটা প্রায় কেচিয়ে যাচ্ছিল আর কি। তো ফাইনালি বিয়েটা হয়েছিল আর কি। আচ্ছা, পুলিশের ট্রেনিংয়ের সময় গুলি চালানো শেখানো হয়, তারপর কি এই ট্রেনিংটা কন্টিনিউ হয়? অফকোর্স, মাঝে মাঝেই তো রিফ্রেশার মানে করা হয়, প্র্যাকটিস ফায়ারিং করতেই হয়। আচ্ছা, তো বহু পুলিশ অফিসারকে আমি জানি যারা ওই ট্রেনিংয়ে গুলি চালিয়েছেন, তারপরে যখন রিফ্রেশার কোর্স মানে হয়েছে তখন গুলি চালিয়েছেন, কিন্তু ফিল্ডে গুলি চালাতে হয়নি। আপনাকে এই শুরুতেই তার মানে গুলি চালাতে হয়েছিল? হ্যাঁ, আমার শুরুতে না, আমার অনেকবার চালাতে হয়েছে। গুলি চালানোটা খুব ক্রেডিটের কথা নয়। আচ্ছা। আমি 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 তো মনে করি গুলি চালানো মানে হচ্ছে ফায়ারিং, পুলিশের ফায়ারিং হচ্ছে ইটস এ লাস্ট রেজর্ট। ফায়ারিংয়ে অনেক মিসহ্যাপ হয়ে যেতে পারে, অনেক কিছু হয়েছেও। তো মানে আপনি যে কৃষ্ণনগরে গুলি চালানোর কথা বললাম, কেউ মারা গিয়েছিল? মারা গিয়েছিল কজন? একজন, পরে আর একজন ইনজিওর্ড হয়ে, মানে পুলিশের গুলিতেই? পুলিশের গুলিতেই। গুলি আমি চালিয়েছি, আমার সঙ্গে আরেকজনও চালিয়েছিল। এখন সেখানে ছিল মব, উল্টো দিক দিয়ে তারা অ্যাটাক করছে, তারা জানছে না যে এই দিকটায় কী অবস্থা হয়ে আছে, এত লোকজন, এত এত মিছিল যাচ্ছে। তো আমরা তো দেখতে পাচ্ছি, কেন ফোকাস লাইট ছিল তখন, লোডশেডিং হয়ে গেছিলো, কিন্তু কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। ব্ল্যাঙ্ক ফায়ার করা যায়নি কিছু। তো যাই হোক, মিনিমাম ক্যাজুয়ালিটি যত হয় সেটা চেষ্টা করা পরে হয়েছিল। কোনো আফসোস, খারাপ লাগা ছিল? নিশ্চয়ই খারাপ লেগেছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু আমাদের লোক ইনজিওর্ড হলো, পেলেট ইঞ্জুরি হয়েছিল, ছোট গুলি লেগেছিল, ছড়রা গুলি লেগেছিল, মানে উল্টো দিক থেকে ছড়রা গুলি, বোমের স্প্লিন্টার লেগেছিল, অনেকে হসপিটালাইজ হয়ে গেছিল। তখন আর কোনো উপায় ছিল না। ইদানিং দেখা যাচ্ছে এই অপরাধীরা পালানোর চেষ্টা করছিল, পুলিশ গুলি করেছে, পায়ে গুলি লেগেছে, ধরা পড়ছে। এর আগে আমরা কয়েকটা রেপ কেসের ক্ষেত্রে দেখেছি, গ্যাং রেপের কেসের ক্ষেত্রে, যে ক্রিমিনালরা পালাতে চেষ্টা করছিল আসামে, গুজরাটে, কর্ণাটকে, তামিলনাড়ুতে, মধ্যপ্রদেশে, বেশ কয়েকটা জায়গায়, উত্তরপ্রদেশ বেশি করে বলতে হবে। এখানে অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে গুলি করে মেরে ফেলো। কী মনে করেন? না, এটা তো কখনো জাস্টিফায়েবল নয়। গুলি করে মেরে ফেলো, ইট নেভার এন্ডস। এতে গুলি করে মেরে ফেললাম আর সব ভয় পেয়ে পরের দিন থেকে ক্রাইম বন্ধ করে দিলে কখনো হয়েছে নাকি? কখনই হয় না। আচ্ছা, এই দীর্ঘদিন যেখানে আমরা কলকাতা পুলিশ নিয়ে আলোচনা করছিলাম, কলকাতা পুলিশে আপনি দীর্ঘদিন ছিলেন যখন, সেখানে কিছু কিছু আনসলভড কেসও আছে। আনসলভড কেসের মধ্যে একটা বলি, সেটা হচ্ছে যে মুর অ্যাভিনিউতে 5 জন বোধহয় মারা গিয়েছিল, একই বাড়ির, একই ফ্যামিলির, একই ঘরের মধ্যে। হ্যাঁ, এটাকে আপনি আনসলভ বলছেন ঠিকই, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কোনো জীবিত মানুষ ছিল না কেউ। এখন আমরা ওখান থেকে, মনে পড়েছে আমার, ওটা কেরোসিন তেল উদ্ধার করেছিলাম। এটা একটা মাস সুইসাইডের ঘটনা। এর মধ্যে কিন্তু আমরা আউটসাইড হ্যান্ড কিছু পাইনি। স্ক্র্যাচ মার্ক পাওয়া গিয়েছিল দরজার মধ্যে, বেরোনোর চেষ্টা করছিল কেউ, হ্যাঁ, এরকম বডি ইনজুরি কিছু এমন পাওয়া মানে গিয়েছিল। ওটা নিয়ে ফার্দার এগোতে পারি, যেটা বলতে পারেন আপনি, যে পুরোটা একদম জলের মতন পরিষ্কার। সেই ক্ষেত্রে আর কোনো, তখন তো আসলে সিসিটিভি বা এই ধরনের সায়েন্টিফিক এভিডেন্সের এটা ছিল না। এই সায়েন্টিফিক এভিডেন্স ইজ ইম্পর্ট্যান্ট। আপনি কি মনে করেন, হিউম্যান ইন্টেলিজেন্স বেশি জরুরি নাকি সায়েন্টিফিক যে এভিডেন্স বা সায়েন্টিফিক যে এখন ইনভেস্টিগেশনের প্রসেস, সেটার মধ্যে কোনটা বেশি জরুরি? আমার ব্যক্তিগত অভিমত, আমি দুটো সময় কাজ করেছি। অর্থাৎ যখন এই সায়েন্টিফিক এভিডেন্স ইন দ্য সেন্স, এই গ্যাজেট যেগুলো এখন সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো ছিল না, শুধুমাত্র হিউম্যান ইন্টেলিজেন্স দিয়েই সলভ করতে হতো সব কিছু।
আবার এখনকার সময়টাও আমি পেয়েছি। তো এখন ডিটেকশনের রেট অনেক বেড়ে গেছে, এখন ক্রাইম সলিউশন অনেক বেশি হচ্ছে। তার কারণ বিকজ অফ দিস গ্যাজেটস, টেলিফোন, ইন্টারনেট, সিসিটিভি ফুটেজ, এগুলো। কিন্তু তার পাশাপাশি এটার উপরে হয়তো অতিরিক্ত ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে আমাদের, যার ফলে হিউম্যান ইন্টেলিজেন্স সাইডটা একটু নেগলেক্টেড হচ্ছে আমার মনে ঠিক হয়। এই পয়েন্টে দাঁড়িয়ে হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গায় রবিনসন স্ট্রিটে একটা ঘটনা ঘটেছিল। পার্থ পার্থ তার বাড়িতে গিয়ে আপনারা একটা কঙ্কাল পেয়েছিলেন, আপনাদের ফোর্স গিয়ে কঙ্কাল পেয়েছিল এবং পার্থকে নিয়ে আসে। আপনাদের ফোর্স জানতোই না, যে অফিসার গিয়েছিলেন তিনি জানতেনই না পাশের ঘরের বাথটাবে আরও একটা বডি আছে। Yes. কতটা খারাপ লেগেছিল? এটা তো ব্যর্থতা। হ্যাঁ, কিছুটা তো আনপ্রফেশনাল অ্যাপ্রোচ বটেই। প্লেস অফ অকারেন্স সেটা ভালো করে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এটা পার্ট অফ দ্য প্রফেশন। সেখানে সেটা না করে চলে আসা মানে এটা তো ফেলিওর বটেই। কিছু ব্যবস্থা নিয়েছিলেন না ব্যবস্থা নেননি কিছু সেভাবে? ওইটা অ্যাকচুয়ালি ডিভিশন পর্যায়েই ছিল ব্যাপারটা। ডিডি সরাসরি হস্তক্ষেপ করেনি, ডিভিশন খুব ভালো কাজ করেছিল ইন দ্য ম্যাটার অফ ডিটেকশন ফার্দার, খুব ভালো কাজ করেছিল। তখন যে ডিসি ছিলেন মুরলীধর, খুব চমৎকার কাজ করেছিল। আচ্ছা, একটা কথা বলুন, এই পার্থর ফ্যামিলির যে ঘটনাটা, এবং তারপর পার্থকে আপনারা ধরলেন, পার্থ ট্রিটমেন্ট হলো, পার্থকে ছাড়া হলো, পার্থ নিজে ট্রিটমেন্টে থাকলো, নিজে তারপর সুইসাইড করলো। মনে হয় আপনাদের কাজ সম্পূর্ণ না করে ছেড়ে দেওয়া? পুলিশের কাজ কি শুধুই সাজা দেওয়ার ব্যবস্থা করা বা মানসিক অবস্থা থেকে রিকভারি করে তাকে ছেড়ে দেওয়া? রিহ্যাবিলিটেশনের অন্য কোনো রকম ব্যবস্থা করতে পারতেন না? তাহলে পার্থ হয়তো বেঁচে যেত। দেখুন, এইটা তো অনেক বড় প্রশ্ন। এটা পুলিশের ব্যাপারটা যদি সামগ্রিকভাবে, মানে আপনি যেরকম হলিস্টিক অ্যাপ্রোচ, এত সম্ভব হয় না। যে চাপ পুলিশের থাকে, যে ওয়ার্কলোড থাকে, তাতে যা যা রিসোর্স আমার আছে, পুলিশের আছে, তা দিয়ে এতখানি পার্সু করে করা, যেটা আপনি বলছেন না এটা হলে এটা হতো, কিন্তু তাও আমি বলবো এটাকে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং অনেক সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশ, এবং যতখানি সম্ভব রিহ্যাবিলিট করার চেষ্টা করেছিল। এটা নিয়ে মিডিয়াও খুব লেগে উঠে পড়ে, খুব কোয়ার কেস, তো এটা এই সময় খুব নাড়া ফেলেছিল সমাজে। একটা কেসের কথা বলি, যে কেসটা সলভ হয়েছিল, মানে আপনারা ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে হরিনাভি। শঙ্কর বলে একজন তার স্ত্রী এবং সন্তানকে খুন করে, তারপর সে কলকাতায় কালিকাপুরে এসে তার প্রেমিকা এবং তার মেয়েকেও খুন করে এবং নিজে সুইসাইড করে। সুইসাইডটা আপনারা প্রাইমারিলি বলছেন, কিন্তু যেভাবে সুইসাইড করে, সে নিজের যৌনাঙ্গ কেটে ফেলে তারপর কোনো জায়গায় মনে হয়েছিল যে এই কেসটায় অন্য কোনো কিছু থাকতে পারে? এটা ফাইনাল রিপোর্ট যেটা দেওয়া হয়েছে, বা এরকম কোনো কেস জীবনে এসছে যে কেসটা আপনি ফাইনাল রিপোর্ট দিয়েছেন বা চার্জশিট দিয়েছেন, মনে হয়েছে যেটা দিয়েছেন সেটা সম্পূর্ণ ঠিক নয়, নিজে কনভিন্সড হন? না, এই যেটা আপনি বললেন, এটা খুব মানে হরিফিক ঘটনা, মানে বেশ নাড়িয়ে দেওয়ার মতন ঘটনা। একটা প্লেস অফ অকারেন্সে ঢুকছি, সেখানে এক একটা ঘরে এক একটা ডেড বডি দেখতে পাচ্ছি, সমস্ত ফ্ল্যাটের মেঝে রক্তে ভরে রয়েছে, সেখানে কাটা যৌনাঙ্গ একটা জায়গায় রয়েছে, আবার সেই পার্সন যে সেই নিজের যে ক্ষতিটা করেছে, মানে উইথ এ সার্জিক্যাল প্রিসিশন এমনভাবে করেছে, এবং তারপর নিজেকে স্ট্যাব করেছে, মানে একদম ভয়ঙ্কর ঘটনা। কিন্তু এর তো আরেকটা জায়গাও ছিল, মানে সাউথ চব্বিশ পরগনার যে অংশটা হরিনাভি, সেখান থেকে আমরা একই সময় ওখানকার যিনি এসপি সাউথ চব্বিশ পরগনা, তিনিও ঘটনাস্থলে চলে এলেন। আমি ছিলাম কলকাতার গড়ফা এলাকায়। তো গড়ফা পিএসের, হ্যাঁ, গড়ফা পিএসের আন্ডারে দুটো মিলিয়ে দেখা গেল যে হ্যাঁ, যেটা আমরা ঠিক ভাবছি সেই হঠাৎ উঠতি টাকা পয়সা হয়ে গেলে, প্রমোটার এত বড় লোক হয়ে গেল, এবং ইজ ওম্যানাইজার টাইপের ছিল, যার দাম দিতে হলো আর কি। একটা বাচ্চা জীবনও গেল, স্ত্রী নিজের, ওদিকে প্রথম স্ত্রী, সব মিলিয়ে
ভয়ঙ্কর ঘটনা আর কি। কিন্তু এটা নিয়ে এটা অন্য কোনো অ্যাঙ্গেল আমরা পাইনি কিন্তু। না, এটা ও নিজে করতে পারে কোনো মানুষ এরকমভাবে নিজে? হ্যাঁ, সেটা 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 তো প্রথমে সংশয় হয়েছিল, কিন্তু আমরা অন্য কোনো অ্যাঙ্গেল পাইনি। এবং যারা পোস্টমর্টম করেন তাদের সঙ্গে অপিনিয়ন নিয়েছি, তারা বলেছে হ্যাঁ এটা সম্ভব, এটা করা যায়। আচ্ছা, এতখানি নিজের সম্পর্কে হেট্রেট তৈরি হয়েছে তার, যে নিজেকে শুধুমাত্র একটা গুলি দিয়ে উড়িয়ে দেওয়া তা নয়, কষ্ট দিয়ে মারবো এরকম মানসিকতা মানুষের তৈরি হয় কোনো কোনো এক সময়। এটা তার একটা প্রমাণ। শুরুতে একটা তাপস চৌধুরীর কথা বলছিলাম, সাব ইন্সপেক্টর যার মৃত্যু, সেখানে যখন ঘটনাটা ঘটছে সেই সময়কার একটা কোনো জায়গায় মিডিয়ায় আপনি বোধহয় দেখছিলেন যে মিডিয়া থেকে দেখতে পাওয়া এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এটা কি মনে হয় যে আপনাদের কাজে অনেক সুবিধা করেছে? অবশ্যই অসুবিধাও করেছে। মিডিয়া শুধু আমি ব্যবহার করছি না, ক্রিমিনালটাও ব্যবহার করছে। একটা প্রতিযোগিতা চলছে কে এগিয়ে থাকবে। তো কিন্তু আপনি যে ঘটনাটার কথা বললেন সেটা তো একটা সাংঘাতিক ঘটনা। যে সেটাতেই আমি আমার জীবনের মানে একটা মোবাইল ফোন পরিবর্তন করে আইফোনে শিফট করতে হলো। সেটার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন, আপনিও আমাকে ফিডটা পাঠিয়েছিলেন। যে অ্যাকচুয়ালি যে ফিডটা এসেছিলো, যেটা টিভিতে দেখে আমি প্রথম টের পেলাম যে গুলিটা কে করেছে। তার আগে কি আপনার স্পটের ওখান থেকে কি তারা স্পটে, আমার তো সবাই ওখানে ছিল, তারা কনফিউজড কে করেছে না করেছে। ইনফ্যাক্ট ভুল ডাইরেকশানে যাচ্ছিলাম আমরা, ভুল লোকে সন্দেহ করেছিলাম যে গুলিটা হয়তো সে করে থাকতে পারে। কিন্তু একটা ফিড একদম টিভিতে দেখতে পাচ্ছি যে পরিষ্কার কে গুলিটা করলো। তারপর সেভাবে ওই সময় কলকাতা পুলিশের একটা কিছু অংশে কিছু একটু অল্প বিদ্রোহ ধরনের বা একটু বিক্ষোভ তৈরি হয়েছিল, মনে আছে তো নিশ্চয়ই? বিক্ষোভ মানে হ্যাঁ, যেভাবে পুলিশ কাজ করতে যাচ্ছিল হয়তো সেভাবে পারছিল না, সেরকম একটা ক্ষোভ কারোর মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। যাই হোক, সেসব তো তার মধ্যে পলিটিক্স অনেকটা ইনভলভড। আমরা প্রফেশনাল মানুষ, প্রফেশনাল অ্যাঙ্গেলটাই দেখি আর কি। পুলিশের কাজে পলিটিক্সের ইনভলভ আদিগণ মানে প্রথম দিন থেকে চলে আসছে, যবে পুলিশ তৈরি হয়েছে, যবে রাজনীতি তৈরি হয়েছে, সব কীভাবে অ্যাভয়েড করা যায়? এটাই পুলিশের খুব বড় কাজ। যারা একটু উপরের দিকে থাকেন তাদের তো এইটাই যে প্রফেশনাল জাস্টিস যদি না ঠিক মতো দিতে পারি তাহলে পুরোটাই ফেলিওর। রাজনীতির চাপ সবসময় থাকবে, পুলিশকে সবাই হাতে রাখতে চায়, কেউ তার ব্যতিক্রম নয়, কোনো দলই তার ঊর্ধ্বে নয়। কিন্তু পুলিশের দায়িত্ব হচ্ছে সেইটাকে যতখানি সম্ভব এড়িয়ে প্রফেশনালি। নিজে ঠিক থাকলে কি আসলে ঠিক থাকা যায়? নিজে ঠিক থাকা খুব জরুরি। আমি মনে করি যে ভালো পুলিশ অফিসার হতে গেলে ভালো মানুষ হতে হবে আগে, এটা প্রাইমারি কন্ডিশন। মানে এরম মাসুলওয়ালা বড় মোচওয়ালা বলে তো সে ভালো সাকসেসফুল পুলিশ অফিসার মানে হি হ্যাজ টু বি এ পার্সন, গুড পার্সন, দেন হি উইল বি ডেফিনেটলি হি উইল বি এবল টু প্রোভাইড সার্ভিস টু পিপল। এটা বেসিক কন্ডিশনগুলো আমার উপলব্ধি হচ্ছে এটা। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম পল্লবকান্তি ঘোষের সঙ্গে। এরপরের এরকমই আরও অজানা কথা নিয়ে আরও কেউ আসবেন।